ওকে, আজকে তাহলে আমরা আলোচনা করছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেম সিক্স কোর্সটা কি রয়েছে। সব থেকে প্রথমে বুঝতে হবে তোমাদের 4টা পেপার রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ইউরোপিয়ান পেপার, আর আরেকটা হচ্ছে যেটাকে আমরা ইউরোপিয়ান ড্রামা বলছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার, যেটাতে মূলত আফ্রিকান গল্পগুলো পাবো, ঠিক আছে। এবং দ্য মিস্টিক মেজর বলে একটা উপন্যাস পাবো, যেটা ইন্ডিয়ান কনটেক্সটে ভারতীয়রা ত্রিনিদাদে চলে গেছে এবং তাদের কলোনির গল্প পাবো, এরকম একটা বিষয় পাবো। আর কি, এই দুটো পেপার হলো। আরেকটা পেপার হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস, আরেকটা পাবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখন সেম সিক্সে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কী রয়েছে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রোমান্টিক যুগ রয়েছে, ভিক্টোরিয়ান যুগ রয়েছে এবং মডার্ন যুগ রয়েছে, ঠিক আছে। মডার্ন, পোস্ট মডার্ন যাই বলবি, ওটা গোটাটাই আছে। নাহলে যতটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বুঝি আমরা, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের চাপটা অনেকটা বেশি আছে। এরপর রয়েছে আরও একটি পেপার, 3টা পেপার হয়ে গেল। একটা হচ্ছে ইউরোপিয়ান পেপার, একটা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার, আর একটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আর আরও একটি পেপার আছে যেটা বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন হতে পারে। কারো কারো সায়েন্স ফিকশন পেপার থাকতে পারে, আর কারো কারো ফিলোলজি ফোনেটিক্স পেপার থাকতে পারে। এই জায়গাটা একটু নিজেকে দেখতে হবে, কেননা সবার আলাদা আলাদা হয়ে আছে। কারো কারো সায়েন্স ফিকশন পেপার, যেমন যদি বলি আমি সরবরি কলেজ, এতে সায়েন্স ফিকশন পেপার থাকে। আর যদি বলি রঘুনাথপুর কলেজ, এদের ফিলোলজি ফোনেটিক্স পেপার থাকে। যদি আমি বলি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, তাহলে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বলবো সায়েন্স ফিকশন পেপারটা বেশি সহজ। আর যদি বলি জিনিসটা শিখবো আমি, মানে শিখতে হবে, একটা নতুন জিনিস শেখাবে, সেটা হচ্ছে ফিলোলজি আর ফোনেটিক্স পেপারটা। তার কারণ এটা একটা সম্পূর্ণ নতুন জিনিস যেটা এখনও আমরা পাইনি। ফিলোলজি, ফোনেটিক্স এগুলো সম্পূর্ণ নতুন জিনিস, কিন্তু একটু জটিল তুলনামূলকভাবে, বুঝতে পারলে কিনা? তো ইয়েস, এই জায়গাটা আমি বলবো সবার আলাদা আলাদা। তো যাই হোক, হ্যাভিং সেড দিস, এগুলো বলেও আমি একটু আলোচনা করতে চাইবো কোর্সটা আমাদের কী রয়েছে। যদি পোস্ট কলোনিয়াল লিটারেচারের কথা বলি, সেটাতে আসছি, তার কিছু কবিতা রয়েছে রে তোদের। টুনাইট আই ক্যান রাইট, এটা কি ধরনের কবিতা? পাবলো নেরুদা লিখেছে। পাবলো নেরুদা লোকটা একটু গন্ডগোল লোক ছিল, বুঝতে পারলি? মহান কবি, নো ডাউট, কিন্তু একটা রেপ অ্যাকিউজড লোকটা ভয়ঙ্কর রকম খারাপ লোক ছিল, ঠিক আছে। পাবলো নেরুদা, এনার নামে একটা এয়ারপোর্ট হতে যাচ্ছিল, চিলির এয়ারপোর্টটাকে নেরোদা এয়ারপোর্ট করতে যাচ্ছিল। তখন ফেমিনিস্টরা, নারীবাদীরা ভয়ঙ্কর রকম হাঙ্গামা করলো, এবং সেই জন্য নেরোদা এয়ারপোর্ট না করে চিলি এয়ারপোর্টেই রাখা হয়েছে। তার কারণ হি ওয়াজ এ রেপ অ্যাকিউজড, বুঝতে পারলি? এমনকি উনি তার আত্মজীবনীতে ওটা বলেছেন, পাবলো নেরুদা। তো এটা শুধু অভিযোগ নয়, এটা স্বীকৃত অভিযোগ। পাবলো নেরুদা উনি একটা কবিতা লিখেছেন, টুনাইট আই ক্যান রাইট। কবিতাটা ভালো, লেখেনও ভালো, লোকটা গণ্ডগোল, বুঝতে পারলি? লেখা ভালো হলে লোকটা যে ভালো হবে তার কোনো মানে নেই। বি কেয়ারফুল অ্যাবাউট দিস, বুঝতে পারলে? তো যাই হোক, তো টুনাইট আই ক্যান রাইটে কি দেখতে পাবো? পাবলো নেরুদার আগে একটা গার্লফ্রেন্ড ছিল। এখানে পাবলো নেরুদা না বলে আমি বলবো ন্যারেটার। যে ন্যারেটার ছিল, সে একদিন রাত্রেবেলা মাঠে বসে আছে, চাঁদের আলো উঠেছে। তখন তার মনে পড়ছে যে আগের বছরও আমি বসেছিলাম, অনেক দিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে এই মাঠে বসেছিলাম। তখন আমরা কীরকম সুন্দরভাবে রোমান্টিক অ্যাটমসফিয়ারটাকে এনজয় করছিলাম, কিন্তু আজকে সে আর নেই, বুঝতে পারলে? তো এই নিয়ে, এবং ও বলছে আমি আর আজকের জন্যই ওকে আর মনে করলাম, এরপর থেকে আর মনে করবো না। কিন্তু কবিতা পড়ে তোমার মনে হবে, তুমি বুঝতে পারবে যে ওই লাভারটা এখনও যেন তার এক্সকে মনে রাখছে, বা এখনও তার ভালোবাসছে এক্সকে। তো এইটা হলো টুনাইট আই ক্যান রাইট কবিতাটা। ক্লিয়ার নয়? এরপর হচ্ছে ফার ক্রাই ফ্রম আফ্রিকা বলে আরেকটা কবিতা রয়েছে। এই কবিতায় কি দেখতে পাবো? ব্রিটিশরা পৃথিবীর সারা দেশকেই গোলাম বানিয়েছিল। ব্রিটিশরা, বুঝতে পারলে? আফ্রিকাকে গোলাম বানিয়েছিল, ভারতকে গোলাম বানিয়েছিল, আফ্রিকাকে গোলাম বানিয়েছিল, আমেরিকাকে গোলাম বানিয়েছিল,
সবেই গোলাম বানিয়েছিল। আফ্রিকাকে যখন গোলাম বানালো, একদল উপজাতি উঠে দাঁড়ালো ব্রিটিশদের বিরুদ্ধে, কিকুই উপজাতি, এবং এরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলো এবং ব্রিটিশদের কাউকে ছাড়বো না এই মনোবৃত্তি নিয়ে তার সংঘর্ষ শুরু করলো। তার কারণ প্রথম ঢিলটা ব্রিটিশরা মেরেছিল, বুঝতে পারলে? তো প্রথম ঢিলটা মানে ব্রিটিশরাই তো এসে টর্চার করলো, ব্রিটিশরাই তো এসে দিয়ে গোলাম বানালো। ব্রিটিশরা নিজেদের জায়গায় ভালো ছিল, এরা নিজেদের জায়গায় ভালো ছিল। ব্রিটিশদের দরকার কি ছিল এসে নিয়ে এদের দেশটাকে গোলাম বানানোর? তখন এরা রেগে গেল। তখন কি হলো? এরা রেগে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনে জড়িত হয়ে গেল এবং ব্রিটিশদের কাউকে ছাড়ছিল না, মহিলা, শিশু সবাইকে মেরে ফেলছিল। তখন এইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল যে তুমি ঠিক আছে, ব্রিটিশরা অন্যায় করেছে, তো ব্রিটিশ সৈনিক দিকে মারো। একটা শিশু, নবজাত শিশু, ব্রিটিশ নবজাত শিশু বিছানায় শুয়ে আছে, 3 মাস বয়স, এই কিকুই উপজাতির লোকেরা তাকেও মেরে ফেলছে, তার গলা কেটে দিচ্ছে। এই যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তুই তাহলে কাকে সমর্থন করবি রানা? কাকে সমর্থন করবি বল? কাউকে সমর্থন করতে পারছিস না। এখানে কবির ক্ষেত্রে তুই যেরকম নিরপেক্ষ হয়ে দিলি, কবির ক্ষেত্রে ওই সুবিধার নেই। তার কারণ কবির মধ্যে দুজনেরই রক্ত রয়েছে। ও যে কবির পূর্বপুরুষকে দেখিস, একজন আফ্রিকান ছিল, একজন ব্রিটিশ ছিল। তো কবি বলছে আমি কাকে সমর্থন করব, আমি কাকে সমর্থন করব, এইটা বলতে চাইছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এইরকম একটা ওয়ার মানে যুদ্ধ বিধ্বস্ত বা সংঘর্ষের ছবি আমরা দেখতে পাবো, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। এবার আরো একটা কবিতা পাবো, ওয়াইল্ড লেমনস, ডেভিড ম্যালুফের লেখা। কবি চলতে চলতে একটা জঙ্গলে পৌঁছে যাচ্ছে, চারিদিকে শুধু লেবু গাছ, চারিদিকে শুধু পাতি লেবুর গাছ চারিদিকে। তো সেই নিয়ে কবি একটা কবিতা লিখছেন, দ্যাট ইজ ওয়াইল্ড লেমনস। মামং দায়ের রেখা আরো একটা কবিতা রয়েছে, দ্য ভয়েস অফ মাউন্টেন। এখানে পাহাড়ি মানুষদের আবেগ, পাহাড়ি মানুষের সেন্টিমেন্ট আমরা দেখতে পাবো, যে পাহাড়ের প্রতি, পর্বতের প্রতি পাহাড়ি মানুষদের আবেগটা কি থাকে, সেন্টিমেন্টটা কি থাকে, এইটা আমরা দেখতে পাবো। দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন। পর্বতের সামনে দিয়ে কত যুগ পার হয়ে যায়, পর্বত দেখে এই জাতিগোষ্ঠী কখনো শক্তিশালী হলো, সময়ের কোলে এই জাতিগোষ্ঠী বিলুপ্ত হয়ে গেল, আবার নতুন জাতিগোষ্ঠী এলো, আবার কত মারপিট হলো, কত ভৌগোলিক পরিস্থিতি পাল্টে গেল, এগুলো পর্বত সবসময় দেখে। এবং পাহাড়ি মানুষরা, উপজাতিরা প্রকৃতিকে ভালোবাসে সবসময়। এবং এখানে আমরা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেনে, এখানে আমরা উপজাতির মানুষদের পাহাড়ের প্রতি সেন্টিমেন্ট, এইটাকে আমরা দেখতে পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, এরপরে দ্য কালেক্টর অফ ট্রেজার নামক একটা গল্প রয়েছে। কালেক্টর অফ ট্রেজার, এখানে কি গল্প রয়েছে? এটা আফ্রিকান সোসাইটিটাকে তুই বুঝতে পারবি। এখানে দুটো পরিবারের কথা বাইরে, একটা পরিবার শিক্ষিত পরিবার, ওখানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাড়িতে শিশুরা রয়েছে, খুব হ্যাপি থাকে, খুশি থাকে, হ্যাঁ না? তার পাশেই আরেকটা পরিবার থাকে, যে হাজব্যান্ডটা তার ওয়াইফকে ডাউটও করে, কোনো কেয়ারও করে না, আর হাজব্যান্ডটা বিভিন্ন রিলেশনশিপ করে বেড়ায়। গল্পটা হচ্ছে এইরকম একটা পরিবারকে নিয়ে এবং এইরকম একটা মহিলাকে নিয়ে। তো মহিলাটা খানিকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠছে, যেহেতু তার হাজব্যান্ড তাকে দেখছে না, দেখভাল করছে না, সে মদ খেয়ে এইদিক ওইদিক চলে যায়, ঠিক আছে? এবার যে টাকাটাই পায় সেটাই সে উড়িয়ে দেয় মদে বা সেক্সুয়াল প্লেজারের জন্য। তখন মহিলাটা নিজের বাচ্চাদের কেয়ার করার জন্য সমস্ত দায় নিচ্ছে এবং মহিলাটা শিশুগুলোকে বড় করছে, কিন্তু এবং কি তার শিশুগুলোর মধ্যে পড়াশোনার চাহিদা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই শিশুগুলোর মধ্যে একটা ছেলে হাই স্কুলে যাচ্ছে এবং সে পড়াশোনায় ভালো। তখন সে ভাবছে যে আমার দ্বারা আর ছেলেকে স্কুলে পাঠানোটা আর বোধহয় সম্ভব হবে না। কেন? তার কারণ স্কুলের টাকা পয়সার বেশি লাগে, তা আমাকে হাজব্যান্ডের সাহায্য নিতে হবে। সে তার হাজব্যান্ডের কাছে যাচ্ছে যে আমাকে সাহায্য করো, কিন্তু তার হাজব্যান্ড তাকে তো সাহায্য করছেই না, বরং
তাকে বলছে ইউ শুড গেট রেডি, আই শ্যাল কাম অ্যান্ড হ্যাভ এ সেক্স উইথ ইউ, লাইক দিস কাইন্ড অফ থিং। তখন কি হচ্ছে, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মহিলাটাকে সেই হাজবেন্ডটা মানে খুব খুব বাজেভাবে ট্রিট করছে। অ্যান্ড দেন শি ডাজ সামথিং টেরিবল। কি করছে, মহিলাটা কাস্তে ছিল, বুঝতে পারলি, কাস্তে বুঝিস তো, সে কাস্তে দিয়ে পুরুষটার পিনাসটা ধরে কেটে দিচ্ছে, বুঝতে পারলি। সো দিস ইজ দ্য কালেক্টর অফ ট্রেজার। এবং তারপর মহিলাটা জেলে যাচ্ছে, জেলে যখন যাচ্ছে ওখানে সে অন্যান্য মহিলাদের সাথেও তার দেখা হচ্ছে। সো দিস ইজ দ্য স্টোরি দ্য কালেক্টর অফ ট্রেজার্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আরেকটা গল্প রয়েছে দ্য গার্ল হু ক্যান। এই গল্পের নাম হচ্ছে দ্য গার্ল হু ক্যান। আমাটা আইডুর লেখা দ্য গার্ল হু ক্যান। এখানে আমরা কি দেখতে পাবো, একটা পাতলা দুবলা মেয়ে রয়েছে, তাকে সবাই ডাউট করে। কিসে ডাউট করে, যে এর দ্বারা কিছু হবে না, এতই পাতলা। কারণ আফ্রিকান সোসাইটিতে মেয়েদিকে একটু মোটা সোটা হতে হবে, তবে গিয়ে সে শিশুর জন্ম দিতে পারবে, বুঝতে পারলি। পাতলা দুবলা মেয়ে আফ্রিকান সোসাইটিতে, আফ্রিকান সমাজে পরিত্যাজ্য, মানে সেটাকে ভালো চোখে দেখে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাতলা দুবলা মেয়ে রয়েছে 7 বছরের। তো সে এতই পাতলা দুবলা, তার যে নানি রয়েছে মানে মায়ের মা, সে বড়ই অভিযোগ করে সবসময় যে মেয়েটা কত পাতলা রে, পাগুলো পা নাকি পেন্সিল, ঠিক আছে, এমনি করে করে বলে সবসময়, মানে ওকে পুরো ক্রিটিসাইজ করে। ওর মাকে এই কথাগুলো শুনতে হয়। তো ওর মা বলে কারো কারো তো পাও থাকে না, এত তা পা আছে, ঠিক আছে, কিন্তু তবুও বলছে। তো এইভাবে সবসময় সমালোচনা করে, বলছে তারপর আবার এও বলে যে তোরও দোষ নেই, তুই এমন একটা ছেলেকে বিয়ে করেছিস, সে আর কি এই জন্ম দিতে পারবে, ঠিক আছে। তো বিভিন্নভাবে এইভাবে ঘটনা পরস্পরে চলছে। এবং বাড়িতে মাঝে মাঝে আলোচনা হয় যে মানে মেয়েটার পাগুলো এত পাতলা পাতলা কেন। কিন্তু স্কুলে কম্পিটিশন হচ্ছে একদিন, সে স্কুল কম্পিটিশনে মেয়েটা ফার্স্ট হচ্ছে, তারপরে ডিস্ট্রিক্টে যাচ্ছে, ডিস্ট্রিক্টেও সে ফার্স্ট হচ্ছে। তখন তার নানি যে ছিল সে তার উপর গর্বিত অনুভব করছে এবং তাকে কাঁধে তুলে নাচতে শুরু করছে। এইটা হলো দ্য গার্ল হু ক্যান গল্পটা। বল বুঝতে পারলে কিনা? দ্য গ্রিন লিভস বলে আরেকটা গল্প আছে, আমি 1-2 লাইন করে বলছি, তাতে এমনি হাল হচ্ছে তোমাদের। এইগুলো লাইন বাই লাইন পড়তে হবে। তুমি ভাবো কতটা পড়া আছে তোমাদের সেম 6-এর। দ্য গ্রিন লিভস হোল। কি হচ্ছে, এখানে একটা ক্যারেক্টার রয়েছে নায়ামুদে, ক্যারেক্টার না, ঠিক আছে, নায়ামুদে, নায়াগার, এমনি সব ক্যারেক্টার আফ্রিকান না, ঠিক আছে। ও ঘুমাচ্ছিল, রাত্রিবেলাতে উঠলো, হইচই হচ্ছে বাইরে, তো গেল, দেখছে 4টা চোর দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর তার পিছনে পুরো গ্রামবাসী ছুটছে, এও ছুটলো পিছনে নিয়ে, ছুটতে 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 4টা লোক ধরা পড়ে গেছে প্রায়। বেদম মার পড়লে 4টা লোককে, 4টা চোরকে, কিন্তু অন্ধকার তো। এবার একটা লোক ঝোপের মধ্যে দিয়ে কোন দিকে দৌড়ে পালালো, একটা চোর। আরো একটা চোর কোন দিকে চলে গেল, আরো একটা চোর চলে গেল, ওখানে একটা নদী ছিল, নদীতে ঝাঁপ দিয়ে দিল, খরস্রোতা নদীতে, বুঝতে পারলি। তো এমনি করে সব পালিয়ে গেল, শেষে একটা লোক শুধু ধরা পড়ে গেল। তো ওকে ধরে সবাই পিটাই দিয়ে দিল ভালো করে, বুঝতে পারলি। এবার লোকটা পুরো মরমর হাল। তখন সবাই বললো এটা মরে যাবে। যখন চোরের মৃত্যু দেখাবার সৌভাগ্যসূচক নয়, চোরের মৃত্যু দেখাটা ভালো নয়, তো গ্রামে ঠিক করলো একে এমনি ছেড়েছ, সকাল পর্যন্ত মরেই যাবে, ওকে অমনি করে ফেলে দিয়ে চলে গেল। এবার চোরগুলো তো পালিয়েছে, আর একটা চোর মরমর হয়ে আছে, সকাল পর্যন্ত মরে যাওয়ার কথা, তাকে পাতা টাতা ঢাকা দিয়ে চলে গেল। এবার সবাই ঘর চলে গেল, সকালে আসবে দেখবার জন্য চোরটাকে। এবার যে লোকটা ওই ঘুম থেকে উঠেছিল, যাকে নিয়ে নায়গারের গল্প, ঠিক আছে, নায়গার নায়ামুদে, বুঝতে পারলি কিনা, ওই লোকটা বাড়ি গিয়ে ভাবছে চোরটার কাছে নিশ্চয় টাকা পয়সাটা আছে, কেউ তো নিল না, ঠিক আছে, আমি যাই, চোরটা তো মরে গেছে, ঠিক আছে, আমি যাই টাকা পয়সা নিয়ে চলে আসি। তো রাত্রিবেলাতে যখন সবাই ঘুমাচ্ছে তখন ও যাচ্ছে চোরটার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য, নিয়ে ওর পকেটে হাত দিয়ে দেখছে টাকা নেই।
এদিকে সার্চ করলো, কোথাও নেই। তারপরে মনে করলো চোররা তো অনেক সময় কাঁধের কাছে টাকা রাখে চোরা পকেটে। তখন দেখলো হ্যাঁ টাকা আছে, পেয়েছি। কিন্তু ইতিমধ্যে চোরটা আবার মরেনি, জেগে আছে। চোরটা উঠেনি, তাকে একটা ঘুষি লাগালো, চোরটাই তাকে মেরে ফেললো লোকটাকে, পাতা ঢাকা দিয়ে চোরটা পালিয়ে গেল। পরের দিন সবাই চোর দেখবো বলে এসছে, খুলে দেখছে ওদেরই গ্রামের ছেলেটা পড়ে আছে। সবাই তো হতবাক, তো তার সবাই কান্নাকাটি শুরু হয়ে গেল, পুলিশ ডাকা হলো, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো গল্প দ্য গ্রিন লিভস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আরেকটা গল্প আছে দ্য মিস্টিক মেজার। এখানে গণেশ বাবুর গল্প, ক্যারেক্টার নাম গণেশ, ঠিক আছে? ওই গণেশ কি হবে দ্য মিস্টিক মেজার, ও অল্প ঝাড়ফুঁক জানে, বাবার কাছ থেকে শিখেছে, ঠিক আছে? ঝাড়ফুঁক, ম্যাসেজ, কারোর ধর পায়ে ব্যথা হয়েছে, ও ঠিক করে দিতে পারে ঝাড়ফুঁক দিয়ে দিয়ে দিয়ে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? কিন্তু আসলে ও কিছুই জানে না, এটা ফ্রড বটে পুরা, ঠিক আছে? লোকটা ফ্রড বটে। এবারে প্রচুর বই রেখেছে ঘরে, ঠিক আছে? এবং সেই বইগুলো পড়েছে কিনা কে জানে, কিন্তু আছে মোট কথা বই, বুঝতে পারলি কিনা? আস্তে আস্তে ওই লোকটা বই লেখার চেষ্টা করলো, কিন্তু বই চললো না। তারপর কি হলো, শেষ পর্যন্ত পলিটিশিয়ান হয়ে যাবে, বিরাট ফেমাস হয়ে যাবে। তো এইটা একটা উপন্যাস, অনেক বড় উপন্যাস, যেখানে ইন্ডিয়ান কনটেক্সট, ইন্ডিয়ান কালচার আমরা দেখতে পাবো, বুঝতে পারলি কিনা? তো এটা হচ্ছে মিস্টিক মেজার। ক্লিয়ার? আর এটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। এটা আফ্রিকান লিটারেচারের উপর দাঁড়িয়ে আছে, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেল, থিংস ফল অ্যাপার্ট। ওকঙ্ক বলে একটা ক্যারেক্টার পাবি, যে ক্যারেক্টারটা নিজের গ্রামের মোড়ল, গ্রামের সর্দার, কিন্তু ওর বাবা যে ছিল, ওকঙ্কর বাবা, সে একটা খুব ঢিলে ঢালা লোক ছিল, ওকে কেউ গ্রামে সম্মান করতো না। ওকঙ্কর যে বাবা ছিল সে একটা খুবই খারাপ লোক ছিল, বলতে গেলে ঢিলে ঢালা প্রকৃতির। তো ওকঙ্ক প্রথম থেকে ঘৃণা করতো তার বাবাকে। এবার ওকঙ্ক যখন বড় হচ্ছে, তার বাবার অপোজিট গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসছে। ও খুব শীঘ্রই গ্রামের মধ্যে সর্দার হয়ে যাচ্ছে। ওকঙ্ক একটা রেসপেক্টেবল পার্সন হয়ে যাচ্ছে। কিছুদিন পর ওকঙ্কর ওখানে পুরো দবদবা চলছে পুরো গ্রামে, কিন্তু বাই মিস্টেক ওকঙ্কর দ্বারা একটা মিস্টেক হয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওকঙ্ক ভুল করে একটা লোককে মেরে ফেলছে। তখন ওকঙ্ককে 7 বছরের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া যাচ্ছে, গ্রামচ্যুত করা হচ্ছে। যখন গ্রাম থেকে ফিরছে আবার, তখন দেখছে গ্রামটা পুরো পাল্টে গেছে, মানে ব্রিটিশদের প্রভাবে চলে এসছে, গ্রামের রীতিনীতি আর কেউ মানে না। এখন সে গ্রামে সভা করে সিদ্ধান্ত অমনি হয় না, কোর্ট এখন যা কিছু হয়, পুলিশ স্টেশন এখন যা কিছু হয়। তো এই জিনিসগুলো তার কাছে অনেক অড মনে হচ্ছে, মানে যা কিছু সাজালাম সব কিছু যেন ছড়িয়ে ছিটিয়ে গেল। তো এই জিনিসটা আমরা দেখতে পাবো থিংস ফল অ্যাপার্টে। শেষ পর্যন্ত ওকঙ্ক সুইসাইড করে নিচ্ছে। দিস ইজ হোয়াট আই ক্যান সি ইন থিংস ফল অ্যাপার্ট। বলে বুঝতে পারলে কিনা? তাহলে এইটা এতক্ষণ গিয়ে হলো একটা পেপার, 1 লাইন করে বললাম আমি জিনিসগুলো, ঠিক আছে? চলো এবার আরেকটা পেপার বুঝি, ইউরোপিয়ান ড্রামা। এটা আরেকটা পেপার, বুঝতে পারলে? এখানে কি দেখতে পাবো আমরা? এখানে গোস্ট বলে একটা গল্প দেখতে পাবো। গোস্ট মানে কি ভূত, ভূত মানে কি অতীত। এই গল্পে আমরা কি দেখতে পাবো গোস্টে? এখানে দেখতে পাবো গোস্ট গল্পটা, একটা মহিলা রয়েছে মিসেস অ্যালভিং, ঠিক আছে? ক্যাপ্টেন অ্যালভিং এর স্ত্রী। ওই মহিলা যিনি রয়েছেন, ওই মহিলার হাজবেন্ড মারা গেছে। ওই মহিলা নিজের ছেলেকে হোস্টেলে রেখে বড় করেছেন, এবং সেই ছেলে আজ বড় হয়ে বাড়ি ফিরেছে। মহিলা নিজের ছেলেকে নিয়ে খুব গর্বিত। এই মহিলার বাড়িতে একটা মেয়ে কাজ করে, সুন্দরী মেয়ে, যার নাম হচ্ছে রেজিনা। কি নাম? রেজিনা। এই মহিলাটা তার ছেলেকেও বুঝিয়েছে এবং সমাজকেও বুঝিয়েছে যে মহিলাটার যে হাজব্যান্ড ছিল সে নাকি বিশাল ভালো মহান লোক ছিল, কিন্তু আসলে সেই লোকটা ভালো ছিল না। ক্যাপ্টেন অ্যালভিং ওর নাম ছিল। সে একটা লাস্টি পার্সন ছিল, ড্রাঙ্ক পার্সন ছিল, কিন্তু সে সমাজকে এবং তার ছেলেকে অন্য বুঝিয়েছে। তার কারণ
ছেলের চোখে তার বাবার একটা পজিটিভ ইমেজ থাকাই ভালো, তো মহিলা সেটাই করেছে, বুঝতে পারলে কিনা? কিন্তু মহিলা চাই যে তার হাজবেন্ডের একটা পয়সাও সে নেবে না, সেই জন্য সে একটা অনাথ আশ্রম বানিয়ে দিচ্ছে। কি বানিয়ে দিচ্ছে? অনাথ আশ্রম। ওই পুরো টাকাটা, তার হাজবেন্ডের টাকা, সে অনাথ আশ্রমে লাগিয়ে দেবে। এখানে আরো একটা চরিত্র দেখতে পাবো, সাধুর চরিত্র, প্যাস্টর মেন্ডার। একটা সাধু, ওই মহিলাটা বন্ধুর মতো হয়ে গেছে, এদের বাড়িতে মাঝে মধ্যে আসে। এখানে মূলত ধর্ম এবং বাস্তবিক চিন্তাধারার মধ্যে পার্থক্য দেখতে পাবো। ধর্ম এক কথা বলে, বাস্তবিক চিন্তাধারা আর এক কথা বলে। ধর্ম বলবে এই করা উচিত, যেটা বাস্তবে মনে হবে না এটা করা উচিত নয়। তাহলে রিলিজিয়াস ভিউ পয়েন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্টস আর গেটিং ক্ল্যাশড হিয়ার। এখানে সংঘর্ষ হবে, সেইটা দেখতে পাবো। রিলিজিয়াস ভিউ পয়েন্টস এবং প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্টস। যেমন ওই সাধুটা এসে বলছে, তুমি লিটারেচার পড়ো, তুমি সাহিত্য পড়ো, তুমি উপন্যাস পড়ো, ছি ছি ছি, এটা করা উচিত নয়। কেন? তার কারণ ধর্মে কিন্তু মেয়েদের বই পড়া নিষেধ করা হয়েছে, বিশেষ করে রোমান্স, প্রেমের গল্প, সাহিত্য তো তাই পাবে, তো ধর্মে বারণ করা হয়েছে, তুমি কেন পড়ছো? মহিলা সেটা বিরোধিতা করছে, বলছে এইগুলো পড়ার মধ্যে কোনো গন্ডগোল নেই, তো ধর্মকে আপডেট করা উচিত। কথোপকথনের মধ্যে দিয়ে আমরা জানতে পারছি যে মহিলাকে প্রচুর টর্চার করতো তার হাজবেন্ড। সে ছুটে গেছিল এই সাধুর কাছে। সাধু তখন বলছে যে তোমার হাজবেন্ড তোমাকে মারছে, গাল দিচ্ছে, টর্চার করছে, কিন্তু তোমার উচিত তোমার হাজবেন্ডকে মেনে চলা। তোমার উচিত তোমার হাজবেন্ডকেই সব কিছু, ও যা বলছে করা, সব কিছু মেনে চলা। তার কারণ ওয়াইফ ইজ নট দ্য জাজ অফ হাজবেন্ড, এটা ধর্ম বলে। যাও, তুমি বাড়ি ফিরে যাও এবং তোমার হাজবেন্ড যেটা বলছে সেটাই করো। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধর্মের একটা দৃষ্টিকোণ রয়েছে। বলছে তাহলে আমার হাজবেন্ডের কি কোনো দোষ হয় না এই সমস্ত করলে? বলছে ইয়েস, ইফ ইউর হাজবেন্ড ইজ ফল্টি হি উইল অ্যান্সার গড, কিন্তু ইউ আর নট দ্য পারসন টু হুম হি উইল এক্সপ্লেন। তুমি সেই ব্যক্তি নও যে তোমার হাজবেন্ড তোমাকে এক্সপ্লেন করবে, বুঝতে পারলে? ধর্মের এইটা দৃষ্টিকোণ। মহিলা তার হাজবেন্ডকে ফলো করবে, হাজবেন্ড গডকে জবাবদিহি করবে, এইটা হচ্ছে দৃষ্টিকোণটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মহিলা এটা তো ডিসএগ্রি করছে। তারপর আমরা জানতে পারছি গল্প যত এগিয়ে যাবে যে তাদের বাড়ির যে মেয়েটা আছে, রেজিনা জানা, সুন্দরী মেয়ে, সে আসলে ক্যাপ্টেন অ্যালভিং এর এই মেয়ে। কি ব্যাপারটা, কোন দিক থেকে কি দাঁড়ালো? বাড়ির যে মেয়েটা রয়েছে, যে কাজ করে, রেজিনা, তার মা আগে কাজ করতো এই বাড়িতে, এবং ক্যাপ্টেন এলভিং এর সাথে তার মায়ের একটা সম্পর্ক ছিল, বুঝতে পারলি? অ্যান্ড দ্য গার্ল অ্যান্ড দ্যাট উম্যান গট প্রেগনেন্ট, বুঝতে পারলি? মাথার উপরে যাচ্ছে। আমি বলছি যে বাড়ির মালিক ছিল, হি ইজ এ, দেখ জিনিসটা বলছি, বাড়ির মালিকের নাম হচ্ছে ক্যাপ্টেন অ্যালভিং, তার স্ত্রীর নাম হচ্ছে মিসেস অ্যালভিং, ঠিক আছে? এবার বাড়ির মালিকটা একটা লাস্টি ক্যারেক্টার, ক্যাপ্টেন অ্যালভিং, ও সবার সাথে রিলেশনশিপ করে বেড়াতো। এবার বাড়ির যে পরিচারিকা আছে তার সাথে রিলেশনশিপ করেছিল, অ্যান্ড দ্য উম্যান গট প্রেগনেন্ট। যখন এটা জানাজানি হয়ে গেল, তখন ওই মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া হলো লোকাল কাঠমিস্ত্রির সাথে, বুঝতে পারলি? এবার লোকাল কাঠমিস্ত্রি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, বুঝতে পারলি কিনা? এরপরে আমরা দেখতে পাই কিছুদিন পর একটা মেয়ের জন্ম হচ্ছে, মেয়েটার নাম হচ্ছে রেজিনা। তখন রেজিনাকে এরা বলছে আমাদের বাড়িতেই কাজ করুক ছোট থেকে, কারণ আপব্রিঙ্গিংটা ঠিক হবে, কাঠমিস্ত্রির ঘরে অতটা ভালো পরিবেশ নেই। তো রেজিনা ছোট থেকে এদের বাড়িতে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি তুই যদি ভাবিস রেজিনা তো এরই সন্তান, কন্যা সন্তান, হচ্ছে কিনা? বুঝতে পারলি ব্যাপারটা? এবার রেজিনা যে বড় হচ্ছে, এখানেই আবার যে মহিলার ছেলেটা নাম হচ্ছে যার নাম অসওয়াল্ড, বুঝতে পারলি কিনা? অসওয়াল্ড বড় হচ্ছে, তো অসওয়াল্ড এবং রেজিনার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? যেটা মহিলা বুঝতে পারছে এবং মহিলা এটাকে ডিনাউন্স করছে যে এটা আমি হতে দেবো না, ইউ শুড নট গেট ম্যারিড। নাহলে সেই অতীতে যেটা হয়েছিল সেইটা আবার রিপিট হচ্ছে। ছেলেটা রিপ্রেজেন্ট করছে তার বাবাকে, আর মেয়েটা রিপ্রেজেন্ট করছে তার মাকে, হচ্ছে কিনা? তো এইটাই হচ্ছে গোস্ট। আমরা শেষে জানতে পারি ছেলেটার মধ্যে একটা রোগ আসছে, সিফিলিসিস বলে একটা রোগ আছে, যেটা একটা সেক্সুয়াল ডিজিজ, এবং যেটাতে মানে মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে ছেলেটা শেষ পর্যন্ত রোগ হচ্ছে, শেষ পর্যন্ত মেয়েটাও জানতে পারছে যে সে আসলে এই বাড়ির পরিচারিকা নয়,
এই বাড়ির মেয়ে, তখন মেয়েটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ হাউ দ্য স্টোরি ইজ বিল্ড আপ। এইটা হচ্ছে হেনরিক ইবসনের গোস্ট। বুঝতে পারলি কিনা? আরেকটা গল্প রয়েছে দ্য চেরি অর্চার্ড। এখানে একটা বিরাট চেরি বাগান রয়েছে, একটা অভিজাত সম্প্রদায় রয়েছে, অভিজাত একটা পরিবার রয়েছে, রাশিয়ান গল্প এটা একটা। এই জমিদার পরিবারের এখন হাল খারাপ হয়ে গেছে। জমিদার পরিবার পয়সা সমস্ত ধার দেনা করে চালাচ্ছে। এখন তাদেরকে এমন পজিশনে হয়ে এসছে যে তাদের যে শখের যে চেরি অর্চার্ড আছে সেটাকে অর্ধেকটা বিক্রি করতে হবে। যদি বিক্রি করে ধার দেনাও মিটে যাবে, এরা ঠিক থাকবে। কিন্তু মালিক যে রয়েছে, মালকিন যে রয়েছে, সে বিক্রি করতে চায় না। তার নেবার তাকে বারবার বোঝাচ্ছে যে অর্ধেকটা বিক্রি করে দিন, সো দ্যাট দ্য হাউস উইল বি সেফ। কিন্তু এই সমস্ত কোনো কথাই শুনছে না। প্রত্যেকদিন রোজ পার্টি দিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন অপব্যয় করে যাচ্ছে। শেষ পর্যন্ত এদিকে ঘর থেকে বার করতে হচ্ছে, এবং যে নেবারটা এতদিন একে বোঝাচ্ছিল ভালো করে, সেই জমি জমা সব কিনে নিচ্ছে। এটা হলো দ্য চেরি অর্চার্ড। বলে বুঝতে পারলি কিনা? এটা গল্পটা রয়েছে। এবার আরেকটা গল্প রয়েছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন। এখানে দেখতে পাবো যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, যুদ্ধ চলছে। মাদার কারেজ নামক একজন মহিলা রয়েছে, সে সৈন্যদের ক্যান্টনমেন্টে গিয়ে পর জিনিস বিক্রি করে। তার গাড়ি নিয়ে গিয়ে জিনিস বিক্রি করে। কারো যদি মদ চায়, কারো যদি বেল্ট চায়, কারো যায় জুতো চায়, কারো শাকসবজি চায়, সব কিছু সাপ্লাই দিয়ে দেবে এরকম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার ছেলেগুলো আস্তে আস্তে একজন মিলিটারিতে জুড়ে যাচ্ছে, আরেকজনকে সবাই মিলে মেরে ফেলছে, তার মেয়েকেও ডিসফিগার্ড করা হচ্ছে, এবং সে যুদ্ধটাকে সাফার করছে। যুদ্ধের উপর যে দাঁড়িয়েছিল, বিজনেস করছিল, সেও আলটিমেটলি কিন্তু সাফার করছে। এই গল্পটা আমরা দেখতে পাবো মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেনে। আরেকটা গল্প রয়েছে, বেশ সুন্দর গল্প, রাইনোসরাস। রাইনোসরাস মানে হচ্ছে গন্ডার। এটা একটা অ্যাবসার্ড প্লে। এখানে দেখতে পাবো কি, এখানে সবাই একটা একটা করে গন্ডারে রূপান্তরিত হতে শুরু করেছে হঠাৎ করে। ধর আমরা সবাই বসে আছি, হঠাৎ করে রনিত গন্ডার হয়ে গেল, এ দৌড়তে দৌড়তে পালালো। আমরা অবাক হবো কিনা প্রথম দিন? এই আজকের দিনটা পুরো গল্প হবে, নিউজ পেপারও হেডিং হবে কিনা? হ্যাঁ, পরের দিন আবার টিউশন এলি, আস্তে আস্তে দেখলি এই দুজন গন্ডার হয়ে দিল, অচিন্ত আর ইমতিয়াজ, আর তার সাথে বাপিও গন্ডার হয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তখন ওইটা আবার অবাক লাগবে। তারপরের দিনও এলি, দেখলি সত্য গন্ডার হয়ে দিল, ঠিক আছে। তারপর দেখলি আরো 3-4 জন গন্ডার হয়ে দিল। রাস্তাঘাটে এখন তুই যাস, তখন দেখি 2-4টা গন্ডার হচ্ছে অমনি করে। তো প্রথম দিনের সারপ্রাইজের মতো দ্বিতীয় তৃতীয় দিন, 1 সপ্তাহ 10 দিন চলে যাওয়ার পর অতটা আর লাগবে না। এবার যখন টিউশনে আসছে, নিভা ম্যাডাম যখন আসছে, এই গন্ডার সাইডে যা, ও ঠিক ম্যানেজ করে চলে আসছে। ওর কাছে অত সারপ্রাইজ মনে হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি এমন হলো, সবাই গন্ডার হয়ে গেছে। শেষে শুধু রানাবাবু গন্ডার হয়নি, ঠিক আছে। এখন পয়েন্ট হলো, রানা এবার ভাবছে যে সবাই যখন গন্ডার হয়েই দিল, আমিও হয়ে দিই। ঠিক সেই রকম ব্যাপারটা। গল্পটা বিরাট অদ্ভুত। গন্ডার এখানে গন্ডার নয়, বিচারধারার গল্প। প্রথম দিন এখানে যখন ছিলাম, আমরা গল্প করছিলাম, হঠাৎ করে অচিন্তবাবু একটা উগ্র বিচারধারা সামনে রেখে দিল। আমরা সবাই হই হই করে উঠলাম, কি বলছিস রে অমনি? ও বলে জাতপাত মানা উচিত, ও বলল, ঠিক আছে। তো এটা একটা গন্ডারের মতো বিচারধারা, হ্যাঁ না? তা আমাদের চোখেও গন্ডার মনে হলো প্রথম দিন। 2 দিন পর ওই একই জিনিস ইমতিয়াজও বলতে শুরু করলো। তাহলে একজন মানুষ থেকে 2 জন মানুষ গন্ডার হলো। 1 বছরের মাথায় অর্ধেকজন বলতে শুরু করলো। তখন আমাদের একটু অড লাগছে, বাট এগেন ইট ইজ নর্মালাইজড। তারপর সবাই আস্তে আস্তে অমনি হয়ে গেল। শেষে শুধুমাত্র তুই ঠিক করবি যে তোর কাছে ভুল মনে হলে সংখ্যাতত্ত্বের দিক থেকে যেহেতু বেশি, আমাকে জুড়ে যাওয়া উচিত না উচিত নয়, এইটা বোঝানোর চেষ্টা করবে রাইনোসরাসে। বলো বুঝতে পারলে কিনা? দিস ইজ দ্য স্টোরি রাইনোসরাস। তাহলে এগুলো ইউরোপিয়ান প্যাটার্নস আছে। এবার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আসি। ইংরাজি সাহিত্যের ইতিহাসে আমরা দেখতে পাবো 3টা যুগ দেখতে পাবো। রোমান্টিক যুগ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কেস, লর্ড বাইরন, এস টি কোলরিজ, 5 জন মহান কবি, এবং চার্লস ল্যাম্ব। বুঝতে পারলে কিনা? এদের সম্বন্ধে বিশেষ করে জানতে পারবো। তারপরের যুগ ভিক্টোরিয়ান যুগ। রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসেছেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে,
কবি হিসাবে লর্ড অ্যালফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিংকে পাবি, আর বিশেষ করে উপন্যাসিকদের পাবি, ঠিক আছে, চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, এই সমস্ত লেখালেখিগুলো পাবো আমরা এই যুগটাতে। তাহলে এই যুগটা হলো গিয়ে বলা যেতে পারে ভিক্টোরিয়ান হচ্ছে, ভিক্টোরিয়ান যুগ শেষ হচ্ছে, তারপর হচ্ছে মডার্ন যুগ। মডার্ন যুগ যেটা আসছে সেই যুগে দুটো যুদ্ধ পাবি বড়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মডার্ন যুগে ভালো কবিও আছেন, একজন ভালো ড্রামাটিস্ট আছেন, নাম হচ্ছে জিবি শ, জর্জ বার্নার্ড শ, যার আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান পেয়েছি। প্রচুর লেখক রয়েছেন, কিন্তু মডার্নের টেন্ডেন্সিগুলো খুঁজে পাবি না। বিভিন্ন ধরনের লেখা সবাই লিখেছে। রোমান্টিকের একটা টেন্ডেন্সি আছে, যেটা রিটার্ন টু নেচার থিওরি, সবে প্রকৃতির কাছে ফিরে চলো, আবেগের কথা বলো। ভিক্টোরিয়ান যুগে একটা টেন্ডেন্সি পাবি যে বাস্তবিকতা, সোসাইটিকে ফোকাস করে লেখালেখি। রোমান্টিক যুগে সবে হিজি ভিজি এলো মেলো সব টেন্ডেন্সি পাবি তুই। রোমান্টিক যুগটা সেই জন্য কঠিন মনে হয়, তাহলে মডার্ন যুগটা তোর কঠিন মনে হবে। তো এইটা হলো আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আর আরেকটা পেপার আছে যেটা কি করবি কে জানে, আমি জানি না, কারণ সবার আলাদা আলাদা হয়ে আছে। ওটা কি করে হবে আমি জানি না। কেন? তিনটা পেপার করতে করতে হাঁপানি ধরে যাবে। এবার সবার আবার আরেকটা পেপার যেটা অর্ধেকের আছে সায়েন্স ফিকশন, আর অর্ধেকের আছে ফিলোলজি ফোনেটিক্স, হয়েছে না? যাই হোক, কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু চেষ্টা করবে প্রথম দিন থেকেই এটা নিজের তরফ থেকে একটু একটু করবার, ঠিক আছে? ফিলোলজি অ্যান্ড ফোনেটিক্স পেপারটা সম্পূর্ণ নতুন, আর সায়েন্স ফিকশন হচ্ছে কল্প বিজ্ঞান। যা সায়েন্স ফিকশন থাকবে তার ফিলোলজি ফোনেটিক্স থাকবে না, যার ফিলোলজি ফোনেটিক্স থাকবে তার সায়েন্স ফিকশনটা থাকবে না। এটা কলেজের উপর নির্ভর করে, কলেজ কোনটাকে ডিসাইড করে দিচ্ছে। রঘুনাথপুর কলেজ দেখবে ফিলোলজি ফোনেটিক্সটা ডিসাইড করবে, সরবরি কলেজ দেখবে সায়েন্স ফিকশন ডিসাইড করছে। এমনি করে করে বিভিন্ন কলেজ আলাদা আলাদা ডিসাইড করছে, বুঝতে পারলে কিনা? সো দিস ইজ আওয়ার কোর্স। এইটা হলো রাফলি কোর্সটা আমাদের সেম সিক্সের। শুনে যদি পড়তে হয় লাইন বাই লাইন, কত বছরের মনে হচ্ছে কোর্সটা? হ্যাঁ, 4 মাসের তো নয়। আমরা যেরকম 4 মাস পাবো, 4 মাসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। 4 মাসের তো এটা কোর্স নয়, এটা 1 বছরের কোর্স পড়ে, বুঝতে পারলি? কিন্তু করতে কিন্তু 4 মাস হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট আই ক্যান সে, ঠিক আছে? সেম 5 ইংলিশ অনার্স, সেম 6 সেমিস্টার 6 ইংলিশ অনার্স। তাহলে যারা এসকেভি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির রয়েছে তাদের জন্য এই কোর্সটা রয়েছে, সেমিস্টার 6 ইংলিশ অনার্স, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। তো তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, ইয়েস ইউ ক্যান জয়েন আস। অনলাইন ক্লাসের জন্য আমি ফোন নাম্বার শেয়ার করছি, 8926939467। আরেকবার বলে দিচ্ছি, 8926939467, 8926939467। তো তোমাদের যদি মনে হচ্ছে যে সেমিস্টার 6 ইংলিশ অনার্স এসকেভি ইউনিভার্সিটি রয়েছে যে অনলাইন মারফত পড়বে, ইউ ক্যান জয়েন আস ইমিডিয়েটলি। ক্লাস শুরু হয়ে গেছে সাকসেসফুলি। ইয়েস, ইউ উইল লার্ন এ লট। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। হ্যাঁ, নোটস ফোট সবই পেয়ে যাবে, সেগুলো কিছু ব্যাপার নয়, পড়াটা জানাটা বেশি গুরুত্বপূর্ণ। সো ইউ ক্যান জয়েন আস।